বাংলাদেশ সীমান্তে ভারত সেনা ঘাঁটি করবে আর আমরা এখনো ললিপপ চুষব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে যে রতন স্বাগত জানাচ্ছি। কেন যেন ভারতের প্রভাব থেকে বা তাদের চাপ থেকে আমরা বের হতেই পারছি না। ইন্টারিমের সময়ে আমাদের বুক উঁচিয়ে চলার কথা ছিল, কিন্তু এখনও কেন যে ওদের কথার মূল্য দিয়ে ওদের কথা মতোই চলতে হচ্ছে তাই এক রহস্য। জনগণের একটি অংশ বলছেন হাসিনার শাসনামলের লোকেরা এখনও সরকারি পদ পদবি নিয়ে বসে আছেন। একটু আধটু এদিক সেদিক হয়েছে হয়তো, ফলে ভারতীয় আধিপত্যবাদ থেকে সরে আসা মুশকিল হচ্ছে। খুব দ্রুত করে এই সময়ের মধ্যেই জুলাই খুনি ও 16 বছরের লুটপাটওয়ালাদের ধরে যদি ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যেত, তাহলে হয়তো বাংলাদেশের যে অনন্য শক্তি আছে তা প্রমাণিত হতো। নির্বাচন চলে আসছে, অথচ ইন্টারিম তা করে দেখাতে পারল না। এখন নির্বাচিত সরকার কি এই বিচার কার্যক্রম দ্রুত করে ফাঁসির ব্যবস্থা করবে? ইতোমধ্যে বাংলাদেশের সীমান্তে ভারত সেনা ঘাঁটি নির্মাণ করছে, সেনা সমাবেশ ঘটাচ্ছে, আর নৈমিত্তিক ঘটনা সেই আগের মতোই। এখনও সীমান্তের বাংলাদেশিদের নির্মমভাবে পাখির মতো করে গুলি করা হচ্ছে। কোনো শক্ত প্রতিবাদ নেই, ব্যবস্থাও নেই। তবে কি আমরা আঙুল চুষব ললিপপের মতো? 2024-এর 5 আগস্টে হাসিনার সরকার পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। এরপর থেকে বন্যা, সীমান্ত হত্যা, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, ভিসা বন্ধ করে এবং পরে সীমিত আকারে চালু, এ সকল বিষয় নিয়ে দুই দেশের সম্পর্ক খুব একটা স্বস্তির জায়গায় নেই। এরই মধ্যে ভারত নতুন করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে। পাশাপাশি আসামের ধুবড়ীতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তুলেছে। ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকল এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্তের পাশেই নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেছেন ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি। পরবর্তীতে ভারতের সেনাবাহিনীর এই ইস্টার্ন কমান্ড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি আর্মি কমান্ডার ইস্টার্ন কমান্ড চোপড়া ডিফেন্স ল্যান্ডে ব্রহ্মাস্ত্র কর্পসের মোতায়েনরত সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে ও সব ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্রিয় থাকার আহ্বান জানান। এর আগে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি আসামের সীমান্ত এলাকায় 4 গজরাজ কর্পস সদর দপ্তর পরিদর্শন করেন এবং ধুবড়ীর বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় ইস্টার্ন কমান্ড বলেছে, নতুন এই সামরিক স্টেশন অঞ্চলটির সেনা সক্ষমতা ও অবকাঠামোকে আরও শক্তিশালী করবে, যা পুনরুত্থিত আসামের ঐতিহ্যকে সংজ্ঞায়িত করে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, নয়াদিল্লি কখনো বাংলাদেশের সঙ্গে কোনো বিবাদ চায় না। সংবাদ মাধ্যম নেটওয়ার্ক 18-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। সাক্ষাৎকারে বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলাপ করেন রাজনাথ সিং। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভারত শান্তি চায় এবং কোনো দেশে সংঘাতকে উৎসাহিত করে না। এ সময় তিনি বলেন, ভারত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না বলেও উল্লেখ করেন তিনি। এক প্রশ্নের জবাবে রাজনাথ বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যেন ভেবে চিনতে কথা বলেন। গত বছর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পতনের পর নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। এরপর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে। সাক্ষাৎকারে পাক আফগান সংঘাত নিয়ে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না নয়াদিল্লি। ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং এটি বাংলাদেশে বলে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ অর্থাৎ PIB এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম
বাংলা ফ্যাক্ট। বাংলা ফ্যাক্ট জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হচ্ছে যে বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করায় দেশটির জনগণ তাদের হেনস্থা করছে। বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিমে যাচাই করে দেখেছে, প্রচারিত ভিডিওটির দাবি ভুয়া। এটি বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের কোনো ঘটনার ভিডিও নয়, বরং গেল 31 জুলাই ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের স্থানীয় ব্যবসায়ীরা কৃষিকাজের উদ্দেশ্যে গরু কিনে ফেরার সময় বিজেপির স্থানীয় নেতা পারিজাত গঙ্গোপাধ্যায় তাদের ওপর গরু পাচারের অভিযোগ এনে হেনস্থা করে। এটি সেই ঘটনার দৃশ্য। গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম এবং ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, পাশাপাশি দেশেও বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে বাংলাদেশকে জড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার 24-এর আন্দোলনে অংশ নেয়া দল ও সংগঠনের বিরুদ্ধে গুজব, ভুয়া তথ্য প্রচারের হার বৃদ্ধি পেয়েছে বলে প্রমাণ পেয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলা ফ্যাক্ট। বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করছে বাংলা ফ্যাক্ট। বাংলাদেশকে ব্যবহার করে চীন বিরোধী কার্যক্রম চালানোর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর একটি সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে বলে পুলিশের বিশেষ শাখা এসবি এর প্রতিবেদন থেকে জানা গেছে। এতে দেখা যায়, এই নেটওয়ার্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ নামের সংগঠনের কিছু নেতৃস্থানীয় ব্যক্তি, যাদের অধিকাংশই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত। বাংলাদেশের মানুষ চীনের উইঘুরের মুসলমানদের প্রতি সহানুভূতিশীল। উইঘুরের মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদও করেছেন তারা। ভারতীয় র এর পরামর্শে মুক্তিযুদ্ধ মঞ্চ 2018 সালের অক্টোবরের পর থেকে উইঘুর মুসলমানদের প্রতি সহানুভূতির নামে চীনের বিরুদ্ধে প্রচারণা শুরু করে। এই কার্যক্রমে বিপুল অর্থায়ন আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর পক্ষ থেকে। আগামী বুধবার দেশের বিভিন্ন স্থানে তাদের কর্মসূচি পালনের গোপন তৎপরতা চালানোর টার্গেট রয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন অনুযায়ী চীন বিরোধী এই প্রচারণার সঙ্গে সরাসরি জড়িত 4 জন। তারা হলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি আমিনুল ইসলাম বুলবুল, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মুফতি মাসুম বিল্লাহ নাফি, খিলাফত আন্দোলনের সাবেক আমির ই শরিয়ত মাওলানা আবু জাফর কাশেমি এবং মুক্তিযুদ্ধ মঞ্চের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। তাদের মধ্যে 3 জনই আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমানের নাম উঠে এসেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে আবদুল্লাহ আল মামুন জেলে রয়েছেন। এ প্রতিবেদনের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের বিশেষ শাখা এসবি এর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে এই বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় কেউ মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক ইলাহি চৌধুরী আমার দেশকে জানান, এক দেশের নাগরিক হয়ে অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করা অপরাধ। এতে 2 দেশের পারস্পরিক সম্পর্কে আস্থার সংকট তৈরি হয়। এসব কাজ দেশদ্রোহের শামিল। পুলিশ সূত্রে জানা যায়, 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর চীন বিরোধী কার্যক্রম আরও জোরদার হয়। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলো সংশ্লিষ্টদের ওপর কড়া নজর রাখছে। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান তথাকথিত মুক্তিযুদ্ধ মঞ্চ গঠন করেন। ওই বছরের মার্চে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির পদবঞ্চিত নেতা আমিনুল ইসলামকে সভাপতি এবং ছাত্রলীগ নেতা আল মামুনকে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা গঠন করা হয়। শুরুতে তারা মুক্তিযোদ্ধা কোটা ইস্যুতে সক্রিয় থাকলেও পরবর্তী সময়ে ভারতীয় মদদে উইঘুর মুসলমানদের সমর্থনের নামে মাঠে কর্মসূচি নিয়ে নামে। 2020 সাল থেকে উইঘুরদের সমর্থনে ঢাকায় একের পর এক সমাবেশ, মানববন্ধন ও বিক্ষোভ করলেও তাদের উদ্দেশ্য চীনের বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তোলা এবং ঢাকা বেইজিং সম্পর্ক নষ্ট করা। এসব আয়োজনের পেছনে ছিল মুক্তিযুদ্ধ মঞ্চ ও এর সহযোগী ছাত্র সংগঠনগুলো। পরবর্তী সময়ে আওয়ামী ওলামা লীগের নেতা মুফতি মাসুম বিল্লাহ নাফি এবং সম্মিলিত ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবু জাফর কাশেমিও এ তৎপরতায় যুক্ত হন। 2020 থেকে 2022 পর্যন্ত ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় তাদের নেতৃত্বে বহু অনুষ্ঠান আয়োজিত হয়।
2020 সালের 12 নভেম্বর আওয়ামী ওলামা লীগ এবং 2022 সালের 5 এপ্রিল সম্মিলিত ইসলামী ঐক্যজোটের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ কর্মসূচিতে মূল আয়োজক হিসেবে কাজ করে মুক্তিযুদ্ধ মঞ্চ। এসব অনুষ্ঠানে হাতে গোনা কয়েকজন উপস্থিত হলেও ভারতীয় গণমাধ্যমে তা ব্যাপকভাবে প্রচার করা হয়। চীনা দূতাবাস সে সময় এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে। এরপর 2023 সালের মে মাসে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি ও সাধারণ সম্পাদককে নৈতিক ও সাংগঠনিক অসঙ্গতির দায়ে বহিষ্কার করা হয়। তবে বিস্ময়কর বিষয় হল, যে বছর আমিনুল ইসলাম বুলবুল ও আল মামুন বহিষ্কৃত হন, সেই বছরই চীনের বিরুদ্ধে সবচেয়ে বেশি কার্যক্রম দেখা যায়। সেই সময় থেকে সম্মিলিত ইসলামী ঐক্যজোট, আওয়ামী ওলামা লীগ এবং তাদের সহযোগী সংগঠন বাংলাদেশ সোশ্যাল অ্যাক্টিভিস্ট ফোরাম BSAF আয়োজকের দায়িত্ব নেয়। এই সংগঠনগুলোর মাধ্যমে ঢাকাসহ চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, পঞ্চগড় ও যশোরে ছোট পরিসরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 25 থেকে 35 জন। এদের মধ্যে অনেকেই অর্থের বিনিময়ে অংশ নিত বলে গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এইভাবেই নানা উপায়ে বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা ও তাদের আধিপত্য বজায় রাখার ঘৃণ্য চেষ্টা করে যাচ্ছে ভারত। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।